প্রিয় দর্শক, আজকে একটি বিশেষ দিন। এই বিশেষ দিনে আরপি স্টেশনের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা, কৃতজ্ঞতা। যারা যুক্ত হয়েছেন বা যুক্ত হবেন সবাইকে কৃতজ্ঞতা। আজকে বাঙালি জাতির জন্য একটি বিশেষ দিন। কারণ এই বাঙালি জাতি যে পরিচয় পেয়েছে, এই বাঙালি জাতির যে গৌরব, যে অহংকার, যে অর্জন, তার সবটুকুই এসেছে সেই বিশেষ একজন মানুষের কাছ থেকে, একজন মহানায়ক, মহামানব। তাকে আমরা বাঙালি জাতির শ্রেষ্ঠ একজন বাঙালি হিসেবে আমরা পরিচয় দিতে পারি। কোথাও গিয়ে আমরা পরিচয় দিতে পারি আমরা বঙ্গবন্ধুর দেশের মানুষ। আজকে বাঙালি জাতির সেই রূপকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। তার জন্মদিনে একসময় আমরা জাতীয় শিশু দিবসও পালন করতাম, কিন্তু ৫ আগস্ট ২০২৪-এর পর বাঙালি জাতির সেই রূপকারের জন্য আমরা প্রকাশ্যে জন্মদিন, শোক তাকে নিয়ে উদযাপন করতে পারি না। নিষিদ্ধ এই বাংলার মাটিতে, এই বাংলার মাটিকে যিনি আমাদেরকে রক্ত দিয়ে ত্যাগ তিতিক্ষার বিনিময় দিয়েছেন। তিনি স্বপ্ন দেখেছিলেন, পথ দেখিয়েছিলেন, নেতৃত্ব দিয়েছিলেন, আমরা স্বাধীন হয়েছিলাম, আমরা বিজয় অর্জন করেছিলাম। সেই বাংলার মাটিতে কিছু কুলাঙ্গার, অসৎ, উচ্ছৃঙ্খল, রাষ্ট্রদ্রোহী, রাষ্ট্রের বিপরীতে দাঁড়ানো কিছু কুচক্রী মহল এবং ১৯৭১ সালের পরাজিত শত্রুরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নৃশংসভাবে হত্যা করে। কিন্তু তারপরও বঙ্গবন্ধু আমাদের মাঝে আছেন, তিনি থাকবেন। এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম, এটাই ইতিহাস। বঙ্গবন্ধুর হাত ধরে বাংলাদেশ, আর এই বাংলাদেশ যতদিন থাকবে, পদ্মা, মেঘনা, যমুনা যতদিন থাকবে, যতদিন এই বাঙালি জাতি নিজের অস্তিত্ব, নিজের অহংকার, নিজের পরিচয়কে জানতে পারবে, বুঝতে পারবে, অক্ষুণ্ণ রাখতে পারবে, ততদিন বঙ্গবন্ধু থেকে যাবেন। বঙ্গবন্ধু সারা বিশ্বে থেকে যাবেন। আজ বঙ্গবন্ধুর জন্মদিনকে আমরা উদযাপন করব, তাকে স্মরণ করব, শ্রদ্ধা জানাবো, নিবেদন করব। আর সেই জন্য আমাদের আজকের বিষয় বাঙালি জাতির রূপকার, আলোর দিশারি তিনি বঙ্গবন্ধু। আমাদের সঙ্গে বঙ্গবন্ধুকে উদযাপন করবার জন্য কিছু বিশিষ্ট মানুষ যুক্ত হয়েছেন, সময় দিয়েছেন। আমি তাদেরকে যুক্ত করে নিচ্ছি। প্রথমেই যুক্ত করতে চাই ডক্টর মোহাম্মদ সিরাজুল হক ভাই। আসসালামু আলাইকুম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আমাদেরকে সময় দিয়েছেন। যুক্ত করে নিতে চাই আমাদের সবার প্রিয় শেখ ফরিদ ভাইকে। শেখ ফরিদ ভাই, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। যুক্ত করে নিতে চাই মমিন মেহেদি, আপনাকেও অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্যে। যুক্ত করে নিতে চাই রোকসানা আহমেদ, আপনাকেও অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। যুক্ত করতে চাই আমাদের আরেকটি বোন নিশাত তাসনিম প্রভা, তাকে যুক্ত করে নিতে চাই লড়াকু ছাত্রলীগের একজন ছাত্র নেতা আহমেদ আকাশ হাওলাদার, এবং আমাদের সঙ্গে আরো একজন আছেন আহমেদ জানা শিকদার। অনেক ধন্যবাদ সবাইকে আমাকে সময় দেওয়ার জন্য। আজকের এই সময়টাকে আমরা সারা বিশ্বের কাছে আমাদের কথাগুলো বলতে চাই, কারণ বাংলার মাটিতে কথা বলার অধিকার কেড়ে নিয়েছে। আমি একদম শুরুতেই যেতে চাই আহমেদ জানা শিকদার, তার কাছে। আহমেদ জানা শিকদার আমাদের লড়াকু রাজপথের প্রতিনিয়ত মিছিলে যাকে আমরা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলে মুখরিত হতে দেখি, সে আহমেদ জানা শিকদার। যদি ছোট্ট করে বঙ্গবন্ধুকে তোমার শ্রদ্ধার্ঘ্য নিবেদন করো। ধন্যবাদ আপু। আমি সর্বপ্রথম স্মরণ করতেছি মহাকাব্যের মহানায়ক, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যিনি না জন্মালেই জন্ম হতো না এই বাংলাদেশ। আমি তাকে শ্রদ্ধার সাথে তার জন্মদিনে স্মরণ করি, এবং সেই সাথে আমরা বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করি। এই বঙ্গবন্ধুর মতন করে এই বাংলাদেশটাকে আবার মুক্ত করার জন্য বঙ্গবন্ধুর যে আদর্শ আমাদের দিয়ে গেছেন, বঙ্গবন্ধুর যে শিক্ষা আমরা পেয়েছি, সেই শিক্ষাকে লালন করে আমরা আমাদের সেই আদর্শকে ধারণ করে আমরা এই বাংলাদেশটাকে আবারও রাজাকার মুক্ত করতে চাই, আবারও বাংলাদেশটাকে স্বাধীনতাকামী
মানুষকে উপহার দিতে চাই। জি আপু। অনেক ধন্যবাদ আহমেদ রানা শিকদার। আমরা যেতে চাই আকাশ হাওলাদার। সেও রাজপথের আরেকজন লড়াকু, প্রতিনিয়ত জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে রাজপথকে মুখরিত করছে। আকাশ হাওলাদার। জি, অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা আপনাকে আপা, আমাকে এখানে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আজ এমনই একটি ব্যক্তি, এমনই এক মহান নেতা, মহাকাব্যের জন্মদিন। তিনি জন্ম না হলে বাংলাদেশ জন্ম হতো না, তিনি জন্ম না হলে এই বাঙালির লাল সবুজের পতাকা আমরা পেতাম না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার 106তম জন্মবার্ষিকী উপলক্ষে তার অমর স্মৃতির প্রতি অটল শ্রদ্ধা জানাচ্ছি। আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ছোট্ট একটি কবিতা লিখেছি, সেটা আমি একটু উপস্থাপনা করতে চাচ্ছি। তুমি ছিলে বজ্রকণ্ঠ, অন্যায়ের বিরুদ্ধে আগুন, তোমারই ডাকে জেগে উঠেছিল ঘুমান্ত প্রতিটি প্রাণ। রক্তে লেখা স্বাধীনতা তোমার রং, স্বপ্নের রং, বাংলার মাটিতে আজও বাজে সেই অমর সুর ধ্বনি সং। কারাগারে শৃঙ্খলা ভেঙে তুমি দিলে মুক্তির গান, তোমার পথে হাঁটে আজ স্বাধীনতা বাংলাদেশের প্রাণ। তুমি মানে সাহস, তুমি মানে লড়াই, তুমি মানে বাঙালির মাথা উঁচু করে দাঁড়ানোর ঠাই। হাজার বছর পেরোলেও ভুলবে না এই দেশ, বঙ্গবন্ধু তুমি চিরকাল বাংলার হৃদয়ে অনিবেশী রেশ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার আদর্শ ধারণ করে লালন করে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা মনে করি যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে আদর্শের ঊর্ধ্বে কোনো কিছুই নাই। ধন্যবাদ আপনাকে। অনেক ধন্যবাদ আকাশ হাওলাদার, আমাদের খুব ভালো লেগেছে কবিতাটা। আমি মানে গতকাল 12টা থেকে শুরু হয়েছে এবং আজকে পর্যন্ত পুরো সোশ্যাল মিডিয়া বঙ্গবন্ধুময় হয়ে উঠেছে এবং সেখানে অসংখ্য পংক্তি, অসংখ্য ছন্দ, অসংখ্য কবিতা, অসংখ্য গদ্য এবং ভিন্ন ভিন্ন ডিজাইনের ফটো কার্ড দিয়ে পুরো সোশ্যাল মিডিয়া এখন ছেয়ে গেছে। তারা আমাদের জয় বাংলা বলতে দেবে না, জন্মদিন পালন করতে দেবে না, আমরা সারা পৃথিবীময় ছড়িয়ে দেব। কারণ মুজিব মানে শুধু একটি নাম নয়, একটি ইতিহাস। মুজিব মানে শক্তি, সাহস আর অদম্য প্রেরণা। মুজিব মানে গর্বে উঁচু করে ধরা বীর বাঙালির শির। সেই বীর বাঙালির আমাদের আরেকজন শিল্পী ছোট ভাই, তিনি উপস্থিত হতে পারেননি, কিন্তু তিনি এই আয়োজন করতেই ঢাকার বাইরে একটি জেলায় অবস্থান করছেন। তিনি আমাদেরকে একটি পংক্তি পাঠিয়েছেন, ছন্দ পাঠিয়েছেন, তার লেখা সম্ভবত, সেটি আমি দর্শকদেরকে একটু শোনাতে চাই তার অনুপস্থিতিতে। তোমার নাম শুনতে যে রেগে যাচ্ছে সে আসলে তোমাকে ভয় পাচ্ছে। তোমার সব অর্জন যে অস্বীকার করছে সে আসলে তোমাকে ভয় পাচ্ছে। এতটা ভয় পাচ্ছে যে তোমার চিহ্ন মুছে দিতে উস্কে দিচ্ছে এক পাল হায়না, অথচ তোমাকে মুছে ফেলা অসম্ভব। এই চিরন্তন সত্য জেনেও ভাবটা ধরেছে এমন যে সে অতীত ইতিহাস কিচ্ছু জানে না। সে আসলে সব জানে, তাই তার এত ভয়। সে জানে তোমাকে মুছে দেওয়া সম্ভব নয়, তাই তার এত ভয়। আমরা জানি তুমি মানেই স্বাধীনতা, আমরা জানি তুমি মানেই বাংলাদেশ, আমরা জানি, আমরা মানি জাতির পিতা শেখ মুজিব। জামশেদ শামীম আমাদের একজন, আমাদের সবার প্রিয় একজন শিল্পী, অভিনেতা, তার কণ্ঠে এই কবিতাটা শুনলাম এবং শুনতে শুনতে আমার একদম পুরো মনে হচ্ছিল যে এখনই মিছিলে চলে যাই, এখনই রাজপথে যাই, এরকম একটি আবেগী কবিতা। এবং ও ঠিকই বলেছে, মুজিব মানে গর্বে উঁচু হয়ে থাকা বীর বাঙালির শির। আমি অনুরোধ করব আমাদের রোকসানা আহমেদ আপাকে কিছু বলবার জন্যে। রোকসানা আপা আমাদের বাংলাদেশ আওয়ামী লীগেরই। শুভ দিন। আজ মোদের বঙ্গবন্ধুর জন্মদিন। আপা, আজকে এই প্ল্যাটফর্মে আপনি আমাকে এনেছেন। বাংলাদেশে এমনই একটা দিন আমরা আমাদের প্রিয়
আমাদের বাংলাদেশের যে জাতির জনক, তার জন্মদিন পালন করার মতো আমাদের আজকে সেই ক্ষমতা নেই, কিন্তু আজকে সারা বাংলাদেশের এবং দেশে বাইরে সাইবার এত পরিমাণ কালকে থেকে এই পর্যন্ত এত পোস্ট হচ্ছে যে আমরা সত্যি আমরা গর্বিত। আমরা আমাদের মান রাখতে পেরেছি। আমাদের বঙ্গবন্ধু 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি, তার জন্মদিন আজ আমাদের খুশির দিন। সর্বোপরি কথা আপা, অ্যাডাম স্মিথ বলেছিলেন, আমি হিমালয়কে দেখিনি, আমি বঙ্গবন্ধুকে দেখেছি। আমি সেই গর্বিত, আমি সেই বঙ্গবন্ধুর একজন প্রকৃত ক্ষুদ্র কর্মী। এজন্য আজ আমাকে এই প্ল্যাটফর্মে এনেছেন, আপনাকে জানাচ্ছি ধন্যবাদ। যেই নেতার জন্ম না হলে আজ এই বাংলাদেশ পেতাম না। আজ বাংলাদেশ এবং বঙ্গবন্ধু একই জিনিস। বাংলাদেশ বঙ্গবন্ধু আলাদা কিছু নেই। আজ নারী হিসেবে আমরা যে কথা বলছি, আমরা স্বাধীনতা পাচ্ছি, সমস্ত কিছু আমার বঙ্গবন্ধু, আমাদের বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু আসলে কোনো আওয়ামী লীগের সম্পদ না, বাংলাদেশের সম্পদ, সারা বিশ্বের সম্পদ। তিনি আমাদের জাতির জনক, তাকে শ্রদ্ধা করি। আজ তার জন্মদিনে ফরিদপুর জেলা যুব মহিলা লীগের পক্ষ থেকে জানাচ্ছি বিনম্র শ্রদ্ধা। ধন্যবাদ আপা। অনেক ধন্যবাদ রুকসানা আহমেদ আপা। আমাদের সঙ্গে জামশেদ শামীম যুক্ত হতে পেরেছে। জামশেদ, আমাদেরকে কিছু তোমার কবিতা আবৃত্তিটা আমরা শুনেছি এবং খুব ভালো লেগেছে আমাদের, এবং দর্শকরা নিশ্চয়ই কবিতাটা যারা শুনেছেন তারা উপলব্ধি করতে পেরেছেন। আমরা তোমার কাছ থেকে শুনবো। জামশেদ শামীম, জামশেদ আমাদের শুনতে পাচ্ছ? জামশেদ আসলে আমাদের সাথেই ছিল, কিন্তু নেটওয়ার্ক বোধহয়, ও যেখানে আছে নেটওয়ার্ক পাওয়াটা একটু ডিফিকাল্ট। আচ্ছা, আমরা অপেক্ষা করি, জামশেদ যুক্ত হলে আমরা আবার ওর কথা শুনবো। আমরা নিশাদ তাসনিম প্রভা, নিশাদ তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? নিশাদ? আচ্ছা, জামশেদ তুমি কি আমাদের শুনতে পাচ্ছ? আচ্ছা নিশাদ, একটা মিনিট। জামশেদ তুমি কি আমাদের শুনতে পাচ্ছ? জামশেদ শুনতে পাচ্ছ? জামশেদের বোধহয় আবার নেটওয়ার্ক ডাউন হয়েছে। আচ্ছা নিশাদ, আমরা তোমার কাছ থেকে শুনতে চাই। নিশাদ তাসনিম প্রভা, ও তুমি তোমার পরিচয় দাও, যেটুকু দিতে পারো, যেটা দিলে তোমার জন্য ঠিক আছে, জন্য আমি তোমার উপর ছেড়ে দিচ্ছি। ও একজন শিক্ষার্থী, ও বঙ্গবন্ধুকে ভালোবাসে, ও মুক্তিযুদ্ধকে ভালোবাসে, ও মুক্তিযুদ্ধের সপক্ষের একজন শিক্ষার্থী। নিশাদ, তুমি বলো। নিশাদ? ধন্যবাদ আপা, আপনাকে প্রথমে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ প্রকাশ করছি। কারণ হচ্ছে আজকে এই প্ল্যাটফর্মটা, মানে আমি কথা বলতে পারি, আমার অনেক ভালো লাগছে। প্রথমে আমি আরপি স্টেশন বাই রোকেয়া প্রাচী এই প্ল্যাটফর্মের জন্য অনেক অনেক শুভকামনা রইল, এবং আজকের এই সঞ্চালনায় আছেন আমার প্রিয় আপা, শ্রদ্ধেয় রোকেয়া আপা, এবং যারা এখানে অতিথিবৃন্দ আছেন এবং যারা আমাদেরকে শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন, সবাইকে মুজিবীয় সালাম। আজকে আমাদের জন্য একটা শুভ দিন। আজ হচ্ছে 17ই মার্চ। আজকের এই দিনটি বাঙালি জাতির জন্য একটি অন্যতম দিন। কারণ হচ্ছে আজকের এই দিনে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেছিলেন। তিনি জন্মগ্রহণ না করলে তো আমরা এই বাংলাদেশ পেতাম না। আজকের এই বাংলাদেশ, আজকের এই ডিজিটাল স্মার্ট বাংলাদেশ আমরা এসব পেতাম না। তাহলে আমাদেরকে কি পেতে হতো? তাহলে আমরা পূর্ব পাকিস্তান পেতাম। আমাদের মহান নেতা জন্মগ্রহণ করেছিলেন বলে আজকে আমরা এই দেশটা পেয়েছি। এবং আমি একজন জেনজি আওয়ামী দেখেছি, প্রত্যেকটা দল দেখেছি। স্বাধীনতার পক্ষের দল হচ্ছে আওয়ামী লীগ। স্বাধীনতা থেকে, যুদ্ধ থেকে শুরু করে স্বাধীনতা পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগই সব সময় 71-এর পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে ছিল। এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হচ্ছে এই দেশের রূপকার। আজকে যেটা বিষয় হচ্ছে বাঙালি জাতির রূপকার। আজকের এই প্ল্যাটফর্মে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানাচ্ছি, এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে আমি এখানে আমার কথা শেষ করছি। ধন্যবাদ রোকেয়া আপাকে। অনেক ধন্যবাদ তাসনিম প্রভাকে। সে খুব সুন্দর করে গুছিয়ে বলেছে যে সে কোন প্রজন্মের, কিন্তু সে
মুক্তিযুদ্ধের পক্ষে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করে বঙ্গবন্ধুর প্রতি তার শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছে। অনেক ধন্যবাদ প্রভা। আমরা মমির মেহেদী আপনার কাছে যেতে চাই, আমাদের এই সময়ের বলিষ্ঠ কণ্ঠস্বর মমির মেহেদী। তিনি একাধারে রাজনীতিবিদ, একাধারে প্রকাশক, গবেষণা করছেন, বই প্রকাশ করছেন। আমাদের সাথে আবার জামশেদ ঝুঁকেছে। তো মমিন মেহেদী ভাই, আপনার কাছে যাওয়ার আগে যেহেতু জামশেদের একটু নেটওয়ার্ক সমস্যা, আমি ওর কাছে একটু যেতে চাই আর কি। জামশেদ, তোমার যেহেতু নেটওয়ার্ক সমস্যা, তুমি কথা বলা শুরু করে দাও, আমরা তোমার কথা শুনে ফেলি। আসলে আপু, আজকে একটা বিশেষ দিন। আসলে আমার এখানে থেকে বেশি কিছু বলার নেই। আমি এসেছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলে টুঙ্গিপাড়ায়। চেষ্টা করছি ভিতরে যাওয়ার, দেখা যাক কি হয়, এখনো অনুমতি পাইনি। 2 নম্বর গেটে, যে আমার পিছনে হচ্ছে 2 নম্বর গেট, 2 নম্বর গেটের সামনে দাঁড়িয়ে আছি। আমরা গোপালগঞ্জ থেকে কয়েকজনই এসেছি। দেখা যাক যেতে পারি কিনা। এটা আমি মানে দেখাতে পারি যে এই জায়গাটা হচ্ছে বঙ্গবন্ধুর ছোটবেলার খেলার মাঠে যাওয়ার যে রাস্তাটা, সেই রাস্তাটা এদিকে। বঙ্গবন্ধুকে নিয়ে আসলে বেশি কিছু বলার নেই আমার, কারণ সবাই বলছেন। নতুন করে আমার আর কিছু বলার নেই। আমি শুধু এতটুকুই বলতে পারি যে যার জন্ম না হলে বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম হতো না, সেই মানুষটির জন্মদিন আজ। সেই মানুষটির প্রতি শ্রদ্ধা জানানোর জন্যই আমরা এসেছি। আর এখানে নেট খুব সমস্যা, আমি বেশিক্ষণ কথা বলতে পারছি না। তো দেখি চেষ্টা করে যে তার সমাধিস্থলে যে শ্রদ্ধাটা জানাতে পারি কিনা। যদি জানাতে পারি, নিজেকে সৌভাগ্যবান মনে করব। এই জামশেদ, তুমি নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার আগে একটা অনুরোধ রেখে যাচ্ছি, তুমি যদি ভেতরে প্রবেশ করতে পারো তাহলে তুমি সেখানে আবার আমাদের সাথে যুক্ত হয়ে যদি আমাদেরকে একটু সমাধিটা দেখাতে পারো। আমরা মনে করি যে গত 2 বছর ধরে আমরা যে একটা মানে যে কষ্টের ভেতরে আছি, আমাদের যে ভেতরটা দুমড়ে মুচ্ছে, আমাদের হৃদয়টা যেভাবে ভেঙে যাচ্ছে, সেইখান থেকে আমরা হয়তো একটুখানি আনন্দ পাবো, একটুখানি সার্থকতা পাবো যে আমরা ওনার সমাধিটা দূর থেকে ওনাকে দেখতে পাচ্ছি, শ্রদ্ধা জানাতে পারছি। তুমি সেখানে প্রবেশ করতে পারলে আমাদেরকে যুক্ত করবে। আমরা ওনাকে সবসময় ওখানে গেছি। এখন আমার ধারণা যারা আজকে দেখছেন সবারই নিশ্চয়ই খারাপ লাগছে। অনেক ধন্যবাদ জামশেদ। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি ভিতরে যদি যেতে পারি আমি অবশ্যই যুক্ত হব আপনাদের সাথে আবার। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। মমির মেহেদী ভাই, আপনার কাছে যাই, কারণ আমি বঙ্গবন্ধুর কথা বেশি বললে আমার চোখে পানি চলে আসে। আমি এত অনুষ্ঠানে এত শুরুতে আবেগপ্রবণ হতে চাই না, আপনার কাছে চাই। সবাইকে কৃতজ্ঞতা, বিশেষ করে আরপি স্টেশনের উদ্যোক্তা আপনি। আপনার মাধ্যমে আমরা অনেক জায়গায় অনেকভাবে আমাদের বার্তাগুলো পৌঁছে দিচ্ছি। আপনার প্রতি কৃতজ্ঞতার শেষ নেই। ধন্যবাদ। কৃতজ্ঞতা আজকে যারা এসেছেন, বিশেষ করে বঙ্গবন্ধু রিলেটেড যারা চিন্তাগুলো করেন, তাদের প্রতি ভালোবাসা। আমার 4টা লাইন একটু শোনাতে চাই, পরে আবার কথা বলবো। আমি আসলে আপনার চেয়েও মানে বেশি, আমি তো আপনাকে একদিন বলেছিলাম যে আমি এসেছি সেই জায়গা থেকে যেখান থেকে আসাই অসম্ভব। মেহেন্দিগঞ্জ একটা নদীবেষ্টিত এলাকা, মানে আমার স্বপ্নের জায়গাটাই যেখানে বঙ্গবন্ধু, স্বাধীনতা, স্বাধিকার, লাল সবুজের পতাকা। সেখানে আসলে এই বিষয়গুলো অনেক চলাফেরার মধ্য দিয়ে আমরা এসেছি। যাই হোক, আমি 4টা লাইন বলি, 4টা লাইন বলে তারপরে। পিতাকে করে নিষিদ্ধ তারা, নেইকো কোনো বোধ। পিতাকে করে নিষিদ্ধ তারা, নেইকো কোনো বোধ। 71-এর পরাজিত তারা চাইছে প্রতিশোধ। কিন্তু তারা জানে না নিষিদ্ধ করা যায় না কখনো আলো, নিষিদ্ধ কখনো যায় না করা আলো। তবুও তারা দিশেহারা আজ ষড়যন্ত্রের কালো। আবারও কথা বলবো। ধন্যবাদ। অনেক ধন্যবাদ মেহেদী ভাই, অনেক ধন্যবাদ। আসলে টুঙ্গিপাড়াটা দেখেই মনে হয় যে বুকের ভেতরটা কেমন করে উঠলো, যে এমন একটা দেশে আমরা আছি যেখানে টুঙ্গিপাড়ায় সমাধির সামনে কাউকে দাঁড়িয়ে থাকতে হয়, ভেতরে ঢুকতে পারে না। আমরা ধানমন্ডি 32-এ প্রবেশ করতে পারি না। আমরা জয় বাংলা বললে জয় বাংলা স্লোগান, তাকে অ্যারেস্ট করা হয়, হত্যা করা হয়। মিছিলের কর্মীদেরকে হামলা মামলা করা হয়। জয় বাংলা মাইকে বাজলে তাকে মব করে অ্যারেস্ট করা হয়। নিশ্চয়ই একদিন এই অন্ধকার কাটবে।
শেখ ফরিদ ভাই, আপনি কিছু বলেন, আমরা আপনার কথা শুনতে চাই। ধন্যবাদ আপনাকে আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আসলে এখানে আপনারা এবং আমরা সকলেই আবেগপ্রবণ হয়ে গেছি, বিশেষ করে জামশেদের যখন কথাটা শুনলাম, তারপরে যখন মোমেন মেহেদী আসলেন, আমরা আরো আবেগতাড়িত হয়ে গেলাম। হওয়ারই কথা, কারণ যিনি এই দেশটাকে জন্ম দিলেন, যার নামে মুক্তিযুদ্ধ হলো, যার নামে একটি লাল সবুজের পতাকা আমরা পেলাম, আজকে তার সমাধিতে যেতে দাঁড়িয়ে থাকতে হয়, অনুমতি নিতে হয়। এর চাইতে দুঃখের, বেদনার, কষ্টের, লজ্জার, ক্ষোভের আর কিছু দ্বিতীয়টি আছে বলে আমার মনে হয় না। আমি আসলে আজকে আমি জানতাম যে আপনি আবেগপ্রবণ হয়ে যাবেন, কিন্তু মুমিন মেহেদীর এত আবেগ, এত ভালোবাসা বঙ্গবন্ধুর প্রতি, এটা আমি আজকে জানলাম। আমি আগে থেকেও জানি, কিন্তু আজকে আরো ভালো করে জানলাম। আমি জানতাম না তিনি এত আবেগপ্রবণ হয়ে যেতে পারেন। আপনাকে আমার শ্রদ্ধা, কারণ আপনি আমার চাইতে বঙ্গবন্ধুকে ভালোবাসেন বলে আমি মনে করি। আমি শুরুতে আজকে বঙ্গবন্ধুর 106তম যে, আসলে আমিও আবেগপ্রবণ হয়ে যাচ্ছি, কেন বুঝতে পারতেছি না। আমি খুব শক্ত মানুষ, তারপর আবেগপ্রবণ হয়ে যাচ্ছি। আমি শুরুতে বঙ্গবন্ধুর কঠোর সমালোচক যে সাহিত্যিক করেছিলেন, তার একটা কবিতা দিয়ে শুরু করতে চাই, যিনি সেখানে তার শ্রদ্ধা নিবেদন করেছিলেন সমালোচক হওয়ার পরেও। আমি স্যারকে বলেছিলাম, আপনি বঙ্গবন্ধুকে এত সমালোচনা করেন, এই কবিতাটা কেন লিখেছিলেন? তার নাম হচ্ছে ডক্টর হুমায়ুন আজাদ, আপনার সবাই তাকে ছিলেন, ভাষাবিজ্ঞানী। তিনি বলেছিলেন যে তিনি কিন্তু বাংলাদেশের সবাইকে সমালোচনা করেছেন, কাউকে ছাড়েননি। তিনি বলেছিলেন, বাংলার আকাশে উদিত হয়েছিল একটি নক্ষত্র, সেই নক্ষত্রটির নাম শেখ মুজিব। তারপরে জিজ্ঞেস করেছিলাম, এটা তিনি তার পরের বছর লিখেছিলেন, বলেছিলেন। আমি বললাম, স্যার আপনি বঙ্গবন্ধুকে এত কঠোর সমালোচনা করলেন, আজকে এটা কি শোনালেন আমাদের? তিনি ঠিক রবীন্দ্রনাথের মতো যে উদাহরণ দিয়েছিলেন, বলেছিলেন যে বাংলা সাহিত্যের জন্য নোবেল প্রয়োজন ছিল, রবীন্দ্রনাথের জন্য নয়। তেমনি এই বাংলার আকাশে শেখ মুজিব আসলেই নক্ষত্র, তার তুলনা তিনি নিজেই। আমি সমালোচক, তাই আমি সমালোচনা করি, কিন্তু এর সাথে মুক্তিযুদ্ধের সাথে তুলনা হয় না। 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি বলা হয় বঙ্গবন্ধুকে, কিন্তু আমাদের একজন সহকারী তিনি আমাকে বলেছিলেন যে শুধু 1000 বছর না, 2500 বছরের সকল ভাষণ নিয়ে যেখানে গবেষণা হয়েছিল, সেখানে বঙ্গবন্ধুর ভাষণকে সবার আগে রাখা হয়েছে। অবাক হয়ে গিয়েছিলাম, এইভাবে আমি ভেবে দেখিনি। আমিও সেই বিবিসির 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি, সেটাই স্লোগানটা সাধারণ স্লোগান বলেই মনে করতাম। আমার জীবনের প্রথম যেদিন আমি বঙ্গবন্ধুর সমাধিতে যাই, তখন বঙ্গবন্ধু সম্পর্কে আমার গবেষণা ছিল না, শুধু এভারেজ যে জানাশোনা সেটাই ছিল। তখন একবার গিয়েছিলাম, তারপরে 2বার গিয়েছিলাম বঙ্গবন্ধুর সমাধিতে, যখন বঙ্গবন্ধুকে বুঝি, জানি এবং চিনতে পেরেছিলাম। তারপরে আবেগের অনেক পার্থক্য ছিল, অনেক পার্থক্য হয়ে যায়, এটাই স্বাভাবিক। যেমন কেউ যদি মির্জা গালিবের কবিতা না জানে, সে মির্জা গালিবের সমাধিতে গিয়ে তাকে যদি আপনি সেখানে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা দেন, তার ভালো লাগবে না। কিন্তু যে বুঝবে, সে জানে সেটা কি। তেমনি বাংলা ভাষা, বাঙালি জাতীয়তাবাদ, এটা যারা বুঝবে, আমি গবেষণা করে দেখেছি, বাঙালিরা সর্বপ্রথম যার দ্বারা শাসিত হয়েছে, যিনি প্রথম বাঙালির শাসক হয়েছিলেন, তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এটা যেদিন আমি আবিষ্কার করেছি, আমি তখন সেই দিন আমি ছুটে গিয়েছিলাম আরেকবার, যে আজকে আমাকে আবার যেতে হবে বঙ্গবন্ধু সমাধিতে। গিয়েছিলাম, আমি অবাক হয়ে আমি তখন নিজেকেই আবিষ্কার করলাম যে আমাদের প্রথম শাসক বাঙালি শাসক। এর আগে আমরা এই যে বাঙালি, যাদের হাজার বছরের ইতিহাস, শুধুমাত্র গোলাচুট খেলার বয়স হচ্ছে 5000 বছর, হাডুডু খেলার বয়স 4000 বছর, সেই বাঙালির প্রথম শাসক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধুমাত্র ইতিহাস নন, ইতিহাস তাকে সৃষ্টি করে নাই, তিনি ইতিহাস সৃষ্টি করেছেন। পৃথিবীতে খুব কম মানুষ যারা ইতিহাস সৃষ্টি করে, যারা ইতিহাসের পাতায় লিখতে হয় না, ইতিহাস তাদের নাম ধারণ করে, ইতিহাস গর্ববোধ করে নিজেদের, বঙ্গবন্ধু তাদের একজন। সুতরাং বঙ্গবন্ধুকে নিয়ে কত কিছু বলা যায়, বঙ্গবন্ধু নিয়ে হাজারো কবিতা লেখা যায়, বঙ্গবন্ধু নিয়ে শত প্রবন্ধ রচনা করা যায়, এবং ভবিষ্যতেও হবে। তার চেয়ে বড় কথা, এই মুহূর্তে আমাদের বঙ্গবন্ধুকে স্বাধীন বাংলাদেশে নিষিদ্ধ করে রাখা হয়েছে। জয় বাংলা স্লোগান দিলে তাকে মেরে ফেলা হয়, জেলে দেওয়া হয়।
সমাধিতে আমি অবাক হয়ে গেলাম। আমি কিন্তু ভাবতেই পারি নাই যে ইউনূসের আইএমএ জাহেলিয়া অন্তত শেষ, অন্তত আজকে বোধহয় বঙ্গবন্ধুর সমাধিতে লোকজন যাচ্ছে। জামশেদকে আমি যেটা আমাদের প্রিয় অভিনেতা শিল্পী, তাকে যে কণ্ঠশিল্পী তাকে যে দেখলাম আমি বিস্মিত হয়ে গেলাম যে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। মানে এই স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধুর সমাধিতে যাওয়া যাবে না? কোন দেশে আমরা বাস করি? পরাধীন দেশেও তো এটা সম্ভব ছিল না। অথচ একদিন নিশ্চয়ই আধার কাটবে। যে এই অন্ধকার কেটে যাবে খুব শীঘ্রই। আমরা সেই অন্ধকার থেকে অবশ্যই বেরিয়ে আসবো। জি, ধন্যবাদ। অনেক ধন্যবাদ শেখ ফরিদ ভাই, অনেক ধন্যবাদ। এবং আপনি যেমন করে বললেন যে মনে মনে অনেক সময় আমি অনেকের কাছ থেকেই শুনেছি যে এই গত 17-18 মাসে অনেকেই বঙ্গবন্ধুর কথা বলতে চায়, চিৎকার করে বলতে চায়, কিন্তু বলতে পারছে না। অনেকে ধানমন্ডি 32-এ যেতে চায়, যেতে পারছে না। তো সেই মানুষগুলোর ভেতরের বেদনাটাও আমরা এখন জানি। এত মানুষকে রুদ্ধ করে রাখে যে শাসক, সেই শাসকের পতন ঘটবেই। সেই মেটিকুলাস চক্রান্তের মাস্টারমাইন্ডদের বিচার নিশ্চয়ই হবে। আমি সিরাজুল ভাইয়ের কাছে আসতে চাই। সিরাজ ভাই, আপনি সবার কথা শুনলেন। আমরা আবার দ্বিতীয়বার সবার কথা শুনবো, সেজন্য এই ধাপে ছোট করেই শুনতে চাই। সিরাজ ভাই, আপনার কথা শুনবো। সিরাজ ভাই, এখানে আসলে আমরা বিভিন্ন জন বিভিন্ন জায়গা থেকে যুক্ত হয়েছে, আমি আর আলাদা করে বললাম না। জি সিরাজ ভাই। ধন্যবাদ রোকেয়া আপা। আমি প্রশান্ত সাগরের পারের দেশ প্রিয় অস্ট্রেলিয়ার বেলাভূম থেকে মুজিবকে যারা ভালোবাসে, বঙ্গবন্ধুকে যারা বুকে ধারণ করে, তাদের সকলের প্রতি আমার মুজিবীয় শুভেচ্ছা। যারা বাংলাদেশটাকে ধারণ করে, তারা বঙ্গবন্ধুকে ধারণ করে। বঙ্গবন্ধুর এই 106তম জন্মদিনে আপনি দেখবেন যে সারা পৃথিবীতে লক্ষ লক্ষ মুজিব ভক্তরা এই দিনটিকে উদযাপন করতেছে। বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়ার পক্ষ থেকে আমরা আজকে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে কেক কাটছি এবং 26 তারিখে আমাদের স্বাধীনতা দিবস এবং বঙ্গবন্ধুর জন্মতিথি উদযাপন হবে। তো যে শিশু বঙ্গবন্ধুকে দেখেনি, যে মানুষটি বঙ্গবন্ধুকে দেখেনি, সে মানুষটি আরো বেশি বঙ্গবন্ধুর ভক্ত হয়ে গেছেন। কারণ বঙ্গবন্ধুর কৃতি শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবীব্যাপী। যেমন 2018 সালে আমরা ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপন করেছি। সেটা কেন? যে বঙ্গবন্ধু ইউনাইটেড নেশনসের আগে বাংলাদেশের মেরিটাইম ল তিনি অ্যাক্ট করেছেন এবং সেটা জন্ম দিয়েছেন, যার কারণে ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয় তার ভাস্কর্য স্থাপনে তারা আগ্রহ দেখিয়েছিল এবং আমরা সেটা নিয়ে গবেষণা করেছি। তো আজকে যে বৈরী পরিবেশ, আজকে আমাদের ছেলেমেয়েরা বঙ্গবন্ধুর ভাষণ বাজাতে পারতেছে না, বঙ্গবন্ধুর সমাধিতে যেতে পারতেছে না। এই যে একটা বৈরী পরিবেশ, এই পরিবেশটা আমি তাদেরকে বলবো যে আমরা তো তোমাদের স্বাধীনতা দিয়েছি, আমরা 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের ইজ্জতে, 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা দেশটা কামাই করে দিয়েছিলাম এই প্রজন্মের কাছে। আজকে তাদের দায়িত্ব এই স্বাধীনতাকে রক্ষা করা। এখন অন্ধকার আছে, ওই যে প্রিয়চি আপা বলেছে আলো আসবে, এবং আমরা বিশ্বাস করি আলো আসবে। কেননা অন্ধকারের পরেই তো নতুন প্রভাত আসে প্রতিদিন। সুতরাং এটা মনে রাখতে হবে এবং সেইভাবে এগিয়ে যেতে হবে। কারণ আজকে ওরা ক্ষমতার পাদপীঠে বসে বঙ্গবন্ধুকে থামানোর চেষ্টা করছে। এটা 75-এর 15ই আগস্টের পরও করেছিল এবং আমরা তখন কথা বলতে পারিনি। এবং তার আগে ফিরে যান, 71 সালে বঙ্গবন্ধুর সাথে আমরা কথা বলতে পারিনি, কিন্তু বঙ্গবন্ধুকে ছায়া মনে করে আমরা যুদ্ধে জয় বাংলা স্লোগান ধারণ করে অমীয় তেজ পেতাম শক্তিতে। আজকে কিন্তু আমরা বঙ্গবন্ধুর কন্যাকে কথা বলতে পারি। তিনি প্রত্যেকটা ডিস্ট্রিক্টের প্রত্যেকটা বাঙালি যে বঙ্গবন্ধুকে ধারণ করে এবং চিৎকার করে বঙ্গবন্ধু, তার সাথেই শেখ হাসিনা কথা বলে এবং আজকে আমরা কথা বলে সান্ত্বনা পাই। আমরা দিল্লিতে গিয়ে তার সাথে দেখা করে সান্ত্বনা পাই। সুতরাং আপনাদের ভয় নাই বন্ধুরা, আমরা আগামীতে বঙ্গবন্ধু যাতে সারা বাংলাদেশে থাকে, প্রতিটা ঘরে ঘরে যাতে বঙ্গবন্ধু থাকে, সেই দিনটা বেশি দূরে নয়।
আমরা এই অসহায়ত্বের দিনগুলো কাটিয়ে সুন্দর একটা দিন সে পাবই। যেমন আপনার বঙ্গবন্ধুর সাথে আমাদের রিলেশনটা কি, নির্মলানন্দ গুণের ভাষায় বলতে হয়, মুজিব মানে আর কিছু নয়, মুজিব মানে মুক্তি, পিতার সাথে সন্তানের না লেখা প্রেম চুক্তি। সুতরাং এই হচ্ছে বঙ্গবন্ধুর সাথে আমাদের রিলেশনটা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশা করে এখন শেষ করলাম। ধন্যবাদ। জি, অনেক ধন্যবাদ। আমি আবার সিরাজ ভাই, আপনাকে আমাদের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ, এবং আপনারা অস্ট্রেলিয়ায় বসে জন্মদিন পালন করছেন, কথা বলতে পারছেন, সেই জন্য অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। আমি আবার আহমেদ রানা শিকদারের কাছে ফিরে যাব। রানা, তোমার যদি আরো কিছু বলার থাকে। আমরা আজকে পুরো বাংলাদেশ যেখানে পৌঁছে গেছে, সেখানে বাংলাদেশ আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মী জেলখানায়, অনেক কর্মীরা আত্মগোপনে, আমাদের ছাত্রলীগের ভাই বোনদের পড়াশোনা জীবন শেষ, এরপরও রাজপথে তোমরা আছো, লড়াই করছো, সে সম্পর্কে যদি কিছু বলো। কারণ বঙ্গবন্ধুর হাতে তৈরি এই সৈনিকরা এখনো রাজপথ ছাড়েনি, এই বার্তাটা তোমরা নিশ্চয়ই বলতে পারো। আমার ধারণা বঙ্গবন্ধু আমাদের দেখছেন। জি, এই বিষয়ে কথা বলতেছিলাম। তার আগে শ্রদ্ধেয় ডক্টর এমডি সিরাজুল হক আঙ্কেল যে কথাটা বললেন যে আমাদের কাছে যে বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ তারা দিয়ে গেছিল, এটা আমরা ধরে রাখতে পারিনি, এজন্য আমি লজ্জিত। আমি এই প্রজন্মের একটা অংশ হিসেবে আমি লজ্জিত এবং আমি ক্ষমা প্রার্থী। কিন্তু আমরা লড়াই চালাই যাচ্ছি, আমরা এই বাংলাদেশটাকে আবার রাজাকার মুক্ত করব। আমরা সেই 5ই আগস্টের পর থেকে যে বাংলাদেশ আওয়ামী লীগ বা বিশ্বে এমন একটা দল যে দলটাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে বা ষড়যন্ত্র করে সরানো হয়েছে, আমরা সেই দলের সমর্থক। যে 5ই আগস্ট, জয়েন করেন, হ্যাঁ 5ই আগস্ট এখনই করেন, যেদিন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুপুরে চলে গেলেন, সেদিন বিকেল থেকে টানা শুরু করে আজ দীর্ঘ 18 মাস 19 মাস চলতেছে, আমরা একটানা আন্দোলন সংগ্রাম চালাই দিচ্ছি। আমরা এমন কোনো দিন নাই যে আমরা রাজনৈতিক কার্যক্রম থেকে দূরে ছিলাম। সেই 5ই আগস্ট থেকে শুরু করছি এখন পর্যন্ত। আর আমি আর একটু করি যে আমাদের গোপালগঞ্জের অবস্থা খুবই খারাপ এখনো। আমাদের এই গতকালও আমাদের বাড়ি বাড়ি গিয়ে পুলিশের হয়রানি, নির্যাতন চলমান আছে। সামনে ঈদকে রেখে আমাদের উপর আরো দমন নিপীড়ন হচ্ছে। আমি লাস্ট 17ই মার্চ আপনার আগামী বছর টুঙ্গিপাড়ায় গেছিলাম। এরপর থেকে আমি মার্ডার মামলার আসামি। আমার পড়ালেখা, ক্যারিয়ার সব শেষ। আমি আমার পরিবার ছাড়া এই দীর্ঘ 17-18 মাস আমি গোপালগঞ্জের এরিয়ার ভিতরে আমি যাইতে পারি না। মানে আমাদের উপর এমন ভাবে চাপ সৃষ্টি করা হয়েছে, আমাদের এরপর এমন ভাবে আমাদের খোঁজাখুঁজি করা হচ্ছে যে আমরা গোপালগঞ্জের আশপাশে যাইতে পারতেছি না। আমাদের উপর সর্বপ্রকার দমন নির্যাতন চালানো হচ্ছে। তাই এগুলো আমরা পরোয়া করি না, কারণ আমরা বঙ্গবন্ধুকে ধারণ করি, আমরা বঙ্গবন্ধুকে ভালোবাসি। আর বঙ্গবন্ধু সেই টুঙ্গিপাড়ার মুজিব থেকে বঙ্গবন্ধু হওয়ার যাত্রা এত সহজ ছিল না। আর আমরা সেগুলো ধারণ করি, যেহেতু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন একটা জাতির ধারক বাহক। তার মাধ্যমে একটা দেশের স্বাধীনতা হয়েছে। সে তার জীবনের বেশিরভাগ সময় কারাগারে কাটিয়েছে। তার স্বাভাবিক জীবন ছিল না। সে তার কারাগারে অন্ধকার এবং এই জাতিকে মুক্ত করার জন্য, এই মানুষের অধিকার আদায়ের জন্য সে তার জীবনের পুরোটা সময় দিয়ে গেছে। তার জীবনের পুরোটা সময় ছিল এই সংগ্রাম, মানুষের অধিকার, মানুষের মুক্তি নিয়ে। তা আমরা সেই জাতির সন্তান, আবার আমি সেই ভূমির সন্তান, সেই বঙ্গবন্ধুর ভূমির সন্তান। তা আমরাও আমাদের জীবনটাকে উৎসর্গ করছি এই জাতির জন্য, এই মানুষের মুক্তির জন্য। আমরা আমাদের জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে আমরাও বঙ্গবন্ধুর মতন চেষ্টা করে যাব এই দেশটাকে আবার রাজাকার মুক্ত করতে, এই দেশটাকে আবার 71-এ যে স্বপক্ষের শক্তি ছিল তাকে ক্ষমতায় আনার জন্য। এর জন্য আমাদের যাবতীয় যা করার জন্য আমরা করার জন্য প্রস্তুত আছি। এর জন্য আমরা কোনো কিছু পরোয়া করি না, এমনকি আমাদের জীবনের পরোয়া করি না। আমরা বঙ্গবন্ধুকে ভালোবাসি। অনেক ধন্যবাদ আহমেদ রানা শিকদার। আমরা সেটাই দেখে আসছি গত 19 মাস ধরে, বঙ্গবন্ধুর ছাত্রলীগ রাজপথ ছাড়েনি। আমি একটু নিশাত তাসনিম প্রভা, তোমার কাছ থেকে একটু ছোট্ট করে শুনতে চাই তোমার বক্তব্য। আপা ধন্যবাদ আমাকে আবার কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আসলে এটা মার্চ মাস চলছে, 7ই মার্চ, 17ই মার্চ, 26 মার্চ, মানে পুরো মাসটা জুড়েই তাসনিম একটু আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন রাজাকুল হায়দার চৌধুরী ভাই, বীর মুক্তিযোদ্ধা। রাজাক ভাই অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম, সবাইকে সালাম।
জি, ইসলাম। আমরা তাসনিমের কথাটা শেষ করে মানে শুনে আসি। তাসনিম, বল তোমার কথা। দুঃখিত তোমাকে থামালাম। ধন্যবাদ। সমস্যা নেই। এই পুরো মার্চ মাসটা জুড়েই বঙ্গবন্ধু। তো যেহেতু মার্চ মাস, আমি একটা আবৃত্তি করতে চাই। কবি নির্মলেন্দু গুণের লেখা স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো। একটি কবিতা লেখা হবে, তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মত্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে। ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে কখন আসবে কবি? এই শিশু পার্ক সেদিন ছিল না, এই বৃক্ষে ফুলে শোভিত উদ্যান সেদিন ছিল না, এই তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকেল সেদিন ছিল না। তাহলে কেমন ছিল সেদিনের সেই বিকেল বেলাটি? তাহলে কেমন ছিল শিশু পার্কে, ব্রেঞ্চে, বৃক্ষে, ফুলের বাগান ঢেকে দেয়া এই ঢাকার হৃদয় মাঝখানে? জানি সেদিনের সব স্মৃতি মুছে দিতে হয়েছে উদ্যত কালো হাত। তাই দেখি কবিহীন এই বিমুখ প্রান্তরে আজ কবির বিরুদ্ধে কবি, মাঠের বিরুদ্ধে মাঠ, বিকেলের বিরুদ্ধে বিকেল, উদ্যানের বিরুদ্ধে উদ্যান, মার্চের বিরুদ্ধে মার্চ। হে অনাগত শিশু, হে আগামী দিনের কবি, শিশু পার্কের রঙিন দোলনায় দোল খেতে খেতে তুমি একদিন সব জানতে পারবে। তাই তোমাদের কথা ভেবে লিখে রেখে যাচ্ছি সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প। সেদিন এই উদ্যানের রূপ ছিল ভিন্নতর, না পার্ক, না ফুলের বাগান, এসবের কিছুই ছিল না। শুধু অখণ্ড অখণ্ড আকাশ যেরকম, সেরকম দিগন্ত প্লাবিত ধুধু মাঠ ছিল দুর্বাধলে ঢাকা, সবুজে সবুজময়। আমাদের স্বাধীনতা প্রিয় প্রাণের সবুজ এসে মিশেছিল এই ধুধু মাঠের সবুজে। কপালে কবজিতে লাল শালু বেঁধে এই মাঠে ছুটে এসেছিল কারখানাকে লোহার শ্রমিক, লাঙল জোয়াল কাঁধে এসেছিল জাগ বেঁধে উলঙ্গ কৃষক, হাতের মুঠোয় মৃত্যু, চোখে স্বপ্ন নিয়ে এসেছিল মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, করুণ জ্ঞান নারী, বৃদ্ধ ভবঘুরে, আর তোমাদের মধ্যে সুপাতা কুরানিরা দল বেঁধে একটি কবিতা পড়া হবে। তার জন্য কি ব্যাকুল প্রতীক্ষা মানুষের। কখন আসবে কবি, কখন আসবে কবি? শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দীপ্ত পায়ে হেঁটে অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। তখন পলকে দারুণ ঝলকে তরিত উঠিল জল, হৃদয়ে লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার, সকল দুয়ার খোলা। কে রোদে তাহার বজ্র কণ্ঠবাণী, গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতাখানি। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের। এই স্বাধীনতা শব্দটি আমরা পেয়েছি বলেই আজকে আমরা বাংলাদেশটা পেয়েছিলাম। আজকের এই দেশ যারা ধ্বংস করেছে, যারা ধ্বংসলীলায় যুক্ত আছে, তাদেরকে আমরা নিশ্চিহ্ন করে দেব। যেমনটা 1971 সালে এই গর্জন তাদেরকে ভয় পাইয়েছিল। আর এই কারণে আজকে বঙ্গবন্ধুকে স্মরণ করতে হাত কাঠগোড়ায় দাঁড়া করানো হয়, জেলে নিয়ে যাওয়া হয়। কেন এসব হবে? বঙ্গবন্ধুকে ভালোবাসতে কোনো দলের প্রয়োজন নেই, কোনো দেশের প্রয়োজন নেই, কোনো জাতির প্রয়োজন নেই। একজন মানুষ হিসেবে, একজন সুষ্ঠু স্বাভাবিক মানুষ হিসেবে আমরা দেখলেই তাকে স্মরণ করতে পারি। আজকে থেকে আরো এই 2 বছরে যত কার্যকলাপ হয়েছে, বঙ্গবন্ধুকে অসম্মান করেছে, তার জন্য মানে আমরা খুবই জাতি হিসেবে নির্লজ্জ, খুবই নির্লজ্জ। সবাই না, কিছু কিছু মানুষ যারা এগুলো করেছে তাদেরকে অবশ্যই শাস্তি দিতে হবে। এবং অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ তাসনিম, নিশাত, তাসনিম, প্রভা, অনেক অনেক ধন্যবাদ। এবং তোমার কণ্ঠে নির্মলেন্দু গুণের সেই অবিস্মরণীয় কবিতাটি শুনে মনে হলো যে আমরা সেই 7ই মার্চ সরোয়ার্দী উদ্যানের ওই সময়টা, দৃশ্যকল্পটা চোখের সামনে ভেসে উঠলো। অনেক ধন্যবাদ তোমাকে। এবং তুমি যে বলিষ্ঠ কণ্ঠস্বর নিয়ে বলেছো, এটাই হচ্ছে বাংলাদেশ, এটাই হচ্ছে এই প্রজন্ম। আমরা 5ই আগস্ট 2024-এ যে প্রজন্মকে দেখেছি, যে উন্মত্ত জঙ্গি সন্ত্রাসীদের দেখেছি, ওরাই প্রজন্মদেরকে প্রতিনিধিত্ব করে না।
প্রতিনিধিত্ব যারা করে বাংলাদেশকে, মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি বা মুক্তিযুদ্ধকে যারা ধারণ করে তারা হচ্ছে এই তাসনিম, এই আহমেদ রানা, এই আকাশ শাওলাদার, এই প্রজন্মের ছেলেরা। অনেক ধন্যবাদ তোমাকে। আমি একটু আকাশের কাছে যেতে চাই। আকাশ, তোমার কাছে একটু শুনবো, একটু ছোট করে ধন্যবাদ বলো, আপা। আমরা সবার কথা শুনতে চাই আরেকবার। আহ ধন্যবাদ আপা আপনাকে। আসলে আপনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা দিতে দিতে আসলে শেষ হবে না কখনোই। আমি যদি কবিতার ভাষায় একটু বলতে চাই যে, শোনো পিতা, তোমাকে যারা হত্যা করে ভেবেছিল সব শেষ, তারা তো জানে না বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। যতদূর যাও পাখি দেখা হবে ফের, স্বাধীন ওই আকাশটা শেখ মুজিবের। আমরা গত 20 ফেব্রুয়ারি ধানমন্ডি 32 নাম্বার সেই বঙ্গবন্ধুর ভাঙা বাড়িতে গিয়েছিলাম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য। তিনি 1971 সালে স্বাধীনতার ডাক দিয়ে লাল সবুজের পতাকা পেয়েছি, কিন্তু এই স্বাধীনতার যে সার্বভৌমত্ব, যে স্বাধীনতা রক্ষার, দেশের যে গণতন্ত্র, এগুলো আসলে 5 আগস্টের পর বিলুপ্ত হয়ে গেছে এক ধরনের। আমরা সেই 20 ফেব্রুয়ারি যদি আমার সেই সেই শ্রদ্ধা নিবেদনের এটা যদি আমি একটু তুলে ধরে, আসলে তাদের সাথে একটা এক প্রকার যুদ্ধ করে তারপরে আমাদের 32 নাম্বার বঙ্গবন্ধুর বাড়ির প্রাঙ্গণে কিন্তু আমরা ঢুকে অনেক যুদ্ধ করে তারপরে আমরা শ্রদ্ধা নিবেদন করে এসেছি। তো আমি আপা যেহেতু শর্ট করতে বলছেন, আমি এতটুকুই বলবো যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে আদর্শের লড়াইয়ের যে সৈনিকরা, এক একটা কিন্তু বীর সৈনিক। তারা কিন্তু কখনো হামলা মামলা, জেল জুলুম, অত্যাচার, নির্যাতন তারা কিছু প্রকার করে না। তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ধারণ করে এগিয়ে যায়। তারা আদর্শকেই বিশ্বাসী, আদর্শকেই লড়াই, আদর্শকেই তারা সংগ্রাম চালিয়ে যাচ্ছে। ধন্যবাদ আপনাকে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমরা একটু আরো আমাদের সাথে যুক্ত হয়েছেন রাজ্জাকুল ভাই, ওনার কথা একটু শুনতে চাই। সেই কারণে আমি একটু রানা, এই যে আকাশ তোমাকে একটু ছোট করতে বলেছি আর কি, আর কোনো কারণ নেই। আমরা রাজ্জাকুল হায়দার ভাই আপনার কাছ থেকে শুনতে চাই, আপনি একজন মুক্তিযোদ্ধা, আপনার কাছ থেকে শুনবো। জি, আপনাকে ধন্যবাদ আমাকে আপনার এখানে আজকে ডাকার জন্য। আজকে একটা ঐতিহাসিক দিনে আমাদের, তো আমি সবচেয়ে উজ্জীবিত এই কারণে, আজকে যে 3টা তরুণ প্রজন্ম যে এখানে আসছে, এরাই তো আমাদের অনুপ্রেরণা। 1971 সালে এদের মতোই আমরা ছিলাম, বা একটু বয়স একটু বেশি ছিল। তো আজকে ওদেরকে দেখে আমরা উৎসাহিত হই যে বাংলাদেশ কিন্তু পথ হারাই নেই, মুক্তিযুদ্ধ পথ হারাই নেই, মুক্তিযুদ্ধ আবার জেগে উঠবে এদের মাধ্যমে। কারণ এরা মনে করছে যে রিসেট বাটন টিপে সব শেষ করে দিবে, কিন্তু যে শেষ হয় না। আজকে বঙ্গবন্ধু জন্মদিনে মার্চে সারা দেশে, সারা পৃথিবীতে বাঙালিরা যে যেখানেই আছে, যে আমাদের যে জাগরণ দেখতেছি আমরা, এই জাগরণকে থামিয়ে দেওয়ার মতো কোনো শক্তি পৃথিবীতে হয় নাই, হবেও না। আমরা মনে করি আজকে এই যে তরুণ প্রজন্ম যারা আছে, এই যে বাচ্চাগুলো আছে, এরা আপনার ঘর ছাড়া, পরিবার ছাড়া বাইরে বাইরে ঘুরছে, তারপরেও এই বঙ্গবন্ধুকে এবং মুক্তিযুদ্ধকে তারা ছাড়ে নাই। তো সুতরাং এরাই আমাদের অনুপ্রেরণা। আমরা আশা করি এরাই আমাদের বাংলাদেশটাকে তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছে দিবে। ধন্যবাদ আপনাকে। অনেক ধন্যবাদ আপনাকে। আমি আমাদের রুকসানা আপাকে অনুরোধ করবো একটু ছোট্ট করে যদি বলেন। রুকসানা আপা আপনি মিউট আছেন। রুকসানা আপা মিউট আছেন। আমরা যারা বঙ্গবন্ধুকে দেখিনি, আমরা যারা 71-এর পরবর্তীতে জন্মগ্রহণ করেছি, আমাদের আজকে এখান থেকে শপথ নেওয়া উচিত। আমরা এই শোককে শক্তিতে পরিণত করতে চাই। আমরা বঙ্গবন্ধুকে বাঁচাতে পারিনি। আমরা জানি এই বঙ্গবন্ধুর সোনার বাংলা, স্বাধীনতার লাল সবুজের পতাকা একজনের হাতেই নিরাপদ, যিনি হচ্ছেন আমাদের দেশরত্ন শেখ হাসিনা। আমরা এই নতুন প্রজন্ম, আমরা বলতে চাই, আজকেই আমরা শপথ করতে চাই, আমরা নতুন প্রজন্ম, আমরা জননেত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আবারও আমরা ক্ষমতায় আনবো। আমরা এই জন্য রাজপথে আছি এবং রাজপথে সংগ্রাম চালিয়ে যাচ্ছি, ভবিষ্যতেও রাজপথে সংগ্রাম চালিয়ে যাব। এবং আমরা আমাদের বাংলাদেশ, আমাদের সোনার বাংলা, বঙ্গবন্ধুর বাংলা, আমরা তার বঙ্গবন্ধুর কন্যার হাতেই আমরা ফেরত দিতে চাই আমরা জাতি হিসেবে। তাহলেই আমরা নিজেদেরকে গর্বিত মনে করব। ধন্যবাদ আপা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক জননেত্রী শেখ হাসিনার। অনেক ধন্যবাদ রুকসানা আপা, অনেক ধন্যবাদ।
আমরা আপনার কথা শুনলাম। যে কথা এখন আমরা একটু শেখ ফরিদ ভাইয়ের কথা শুনতে চাই। শেখ ফরিদ ভাই, আপনার কাছ থেকে একটু কথা শুনতে চাই, তারপর আমরা মোমিন মেহেদী ভাইয়ের কাছে আসবো। জি জি জি, আমিও মোমিন মেহেদী ভাইয়ের কথা, কারণ তিনি তখন অতি আবেগপ্রবণ হয়ে গেছিলেন, তার কথা শুনতে পারিনি। আমি বেশি কিছু বলবো না, আমিও তার কথা শোনার জন্য অপেক্ষায় রয়েছি। আজকে আসলে আমি শ্রোতা হিসেবে থাকলেই নিজেকে মানে গর্বিত মনে করব। আমি শুনতে চাই, আমাদের সামনে রয়েছেন আমাদের সিনিয়র এবং আমাদের জুনিয়র, আমি দুজনের কাছ থেকে জেনে ঋদ্ধ হতে চাই। আমি শুধু একটা কথাই বলবো, দিয়ে শেষ করতে চাই একটা বাক্য দিয়ে: জীবিত বঙ্গবন্ধুর চাইতে মৃত বঙ্গবন্ধু অনেক 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 বেশি শক্তিশালী। তাই তো তাদের কবরে ভয়, বঙ্গবন্ধুর সমাধিতে ভয়, বঙ্গবন্ধুর 32 নম্বর বাড়িতে ভয়। এই ভয় থাকা উচিত, এবং আমরা সেই ভয় দেখিয়ে আবার আমরা বঙ্গবন্ধুর কন্যাকে ফিরিয়ে এনে প্রমাণ করে দিব যে জীবিত বঙ্গবন্ধুর চাইতে মৃত বঙ্গবন্ধু কোনো অংশেই কম শক্তিশালী নয়। ধন্যবাদ সবাইকে। অনেক ধন্যবাদ। আমরা এখন মোমিন মেহেদীর কথা শুনবো। মোমিন মেহেদী ভাই, আপনার কথা শুনতে চাই, বলেন। জি, ধন্যবাদ। কৃতজ্ঞতা জানাচ্ছি আবারও আমাদের প্রিয় অভিভাবক আপনাকে। আমাদের প্রিয় অভিভাবক সিরাজ ভাই রয়েছেন, রাজ্জাক ভাই রয়েছেন, ফরিদ ভাই রয়েছেন, আমাদের পরবর্তী প্রজন্মের যারা আলোকিত মানুষ তারাও রয়েছেন, রোকসানা আপা রয়েছেন, সবাইকে কৃতজ্ঞতা। এবং আরপি স্টেশনে যারা এই মুহূর্তে দেখছেন সবাইকে ভালোবাসা, পরবর্তীতে যারা দেখবেন তাদের প্রতিও কৃতজ্ঞতা। আমি একটা বক্তব্য কোট করছি: নারীকে পরাজিত করার শেষ অস্ত্র হচ্ছে চরিত্র হনন। ৩৭ বছরের অভিনয় জীবনে রোকেয়া প্রাচীকে এই কুৎসা যিনি করলেন, তিনিও নাকি আমার মতোই বাংলাদেশ আওয়ামী লীগ করেন, তাই ক্ষমা করে দিলাম। এই একই বক্তব্য, একই চিন্তা, একই মতাদর্শে আমরা বিশ্বাস করি বলেই অনেক ঘাত প্রতিঘাত, চড়াই উতরাই, নির্যাতন নিপীড়নের মুখোমুখি হয়েও আজ বঙ্গবন্ধুকে স্মরণ করতে আপনাদের এই প্ল্যাটফর্মে যুক্ত হয়েছি। যখন ক্যাম্পাস ছিলাম ঢাকা ইউনিভার্সিটিতে, বঙ্গবন্ধু লেখক পরিষদ বলেন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট বলেন, বিভিন্নভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার আন্দোলন জোট বলেন, ছাত্রলীগ বলেন, বিভিন্নভাবে কিন্তু এই চড়াই উতরাইয়ের মুখোমুখি হয়েছি। এরপরে গত 13 বছর ধরে একটা আলাদা প্ল্যাটফর্ম নতুন ধারা বাংলাদেশ এনডিবি আমরা করছি গত 13 বছর ধরে। অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা যখন ক্ষমতায়, তখন আমি আলাদা প্ল্যাটফর্ম করেছি শুধুমাত্র এই কারণে যে বঙ্গবন্ধুকে ভালোবাসি। বঙ্গবন্ধুকে ভালোবাসলে তার মতো করে উদার চিত্তে, সাহস চিত্তে, দৃঢ় চিত্তে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হবে। এবং তিনি আমাদেরকে সেটা শিখিয়েছেন। ৭ই মার্চের ভাষণ শুধু নয়, অসংখ্য ভাষণে, অসংখ্য বক্তব্যে, অসংখ্য লেখায়, বিশেষ করে কারাগারের রোজ নামচায় তিনি কিন্তু শিখিয়ে গেছেন অন্যায়ের প্রতিবাদ করতে হবে, সেটা আমার পরিবার হোক, যে কেউ হোক। আমরা কিন্তু এই কারণেই সাহসী হয়েছিলাম। বঙ্গবন্ধু কন্যার অন্যায়, তার সরকারের অন্যায় বা যা কিছু হয়েছে আমরা কিন্তু প্রতিবাদ করেছি, কিন্তু কখনোই বঙ্গবন্ধু কন্যাকে দেশ ত্যাগ করতে হবে এটা কল্পনাও করি নাই। আজ বঙ্গবন্ধুর জন্মদিনে ওই যে রানা বলেছে যে আমরা লজ্জিত যে বঙ্গবন্ধুকে স্মরণ করবার জন্য, তার জন্মদিন পালন করবার জন্য একটা পরিবেশ আমরা রাখতে পারিনি। এই দায় কিন্তু আমরা কেউ এড়াতে পারি না, কেউ না। যারা বাংলাদেশের ৫৬,০০০ বর্গমাইল জুড়ে আছেন তারা কেউ পারেন না। ইভেন যিনি বর্তমান প্রধানমন্ত্রী তাকেও কিন্তু এই দায় নিতে হবে, কারণ তার বাবা বঙ্গবন্ধুর দ্বারাই সম্মানিত হয়েছিলেন, বঙ্গবন্ধুর দ্বারাই সম্মানিত হয়েছে এই বীর প্রতীক, বীর উত্তম সবাই। ইভেন আমরা দেখেছি বঙ্গবন্ধুকে জিকির করে যারা জুলাই আন্দোলন করেছে তারাও কিন্তু এখন পদে পদে ভয় পায় বিধায় আজকে বঙ্গবন্ধুকে নিষিদ্ধ করবার, বঙ্গবন্ধুর নামকে নিষিদ্ধ করবার, বঙ্গবন্ধুর বক্তব্যকে নিষিদ্ধ করবার ঔদ্ধত্য দেখায়। কিন্তু আমরা জানি যেটাই নিষিদ্ধ করতে চায়, যাকেই নিষিদ্ধ করতে চায়, যে অঙ্গনকে নিষিদ্ধ করতে চায়, যে বিষয়কে নিষিদ্ধ করতে চায়, সেই বিষয়ের প্রতি প্রচন্ড প্রবল ভয়ের কারণেই নিষিদ্ধ শব্দটা তারা তৈরি করে। আমরা মনে করি বঙ্গবন্ধুর এই যে ১০৬তম জন্মদিন, নতুন প্রজন্মের প্রকৃত প্রতিনিধিরা, প্রভার মতো আমার বোনেরা, রানার মতো, আকাশের মতো ভাইয়েরা, আমরা যারা রোকসানা আপার মতো বোনেরা, ফরিদ ভাইয়ের মতো ভাইয়েরা, রাজ্জাক ভাইয়ের মতো অভিভাবকেরা, রোকেয়া আপার মতো অভিভাবকরা, সিরাজ ভাইয়ের মতো অভিভাবকরা, আমরা যারা সত্যিকার অর্থে দেশকে ভালোবাসি তারা রুখে দাঁড়াবই
এবং নিষিদ্ধের যে দেয়াল, সে দেয়াল ভেঙে গুড়িয়ে আমরা প্রমাণ করব যে কখনোই পিতাকে অস্বীকার করা যায় না, কখনোই পিতাকে কোথাও আড়াল করা যায় না। পিতা মানেই তো অস্তিত্ব। যেখানে অস্তিত্ব প্রশ্নের মুখোমুখি করে ক্ষমতায় কুক্ষিগত করতে চায়, ক্ষমতায় আসতে চায়, তারাই বরঞ্চ জানে না ইতিহাস, তারাই বরঞ্চ জানে না সত্যিকারের আদর্শ কাকে বলে। যদি আদর্শ তারা জানতো তাহলে আর বুঝতে পারতো যে বঙ্গবন্ধুকে শ্রদ্ধার মধ্য দিয়েই তারা প্রকৃত অর্থেই কিছুটা হলেও টিকে থাকবার রসদ তৈরি করতে পারতো। আজকে বঙ্গবন্ধুর জন্মদিনে আমাদের রাজ্জাক ভাই কথা বলবেন, সিরাজ ভাই কথা বলবেন, আপনার অনেক কথা আমরা শোনার প্রত্যয়ে আছি, এজন্য আমি আমার কথা সংক্ষিপ্ত করছি। তবে শেষে একটা কথাই বলতে চাই, পিতাকে করে নিষিদ্ধ তারা, নেইকো কোনো বোধ। পিতাকে করে নিষিদ্ধ তারা, নেইকো কোনো বোধ। ৭১-এর পরাজিত যারা, চাইছে প্রতিশোধ। কারণ বঙ্গবন্ধু তো তাদেরকে পরাজিত করেছিলেন, বঙ্গবন্ধুর সৈনিকেরা পরাজিত করেছিলেন। এই যে পরাজিত করেছিলেন, সেই পরাজয়ের গ্লানি থেকে উত্তরণের জন্য তারা মরিয়া হয়ে উঠেছে। অতএব তাদেরকে এই প্রতিশোধ পরায়ণ এই চক্রটাকে, দেশ বিরোধী চক্রটাকে প্রতিহত করবার জন্য আমাদেরকে কিন্তু বঙ্গবন্ধুর আদর্শিক জায়গা থেকেই লড়তে হবে, গড়তে হবে বাংলাদেশ। সেই প্রত্যয়ে সবাইকে আবারও কৃতজ্ঞতা, বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা, তার জন্মদিনে শুভ জন্মধারা। আগামী 1000 বছর ধরে আমরা তার এই চিন্তা চেতনার দর্শনের কাজগুলো দেখতে পাবো, কোনো না কোনো ভাবে আমাদের পরবর্তী প্রজন্মের পর প্রজন্ম দেখতে পাবে। সেই প্রত্যয়ে সবাইকে আবারও কৃতজ্ঞতা। অনেক অনেক ধন্যবাদ মমিন মেহেদী ভাই, অনেক ধন্যবাদ। এবং আমরা দেখে আসছি যে উনি একদম 5ই আগস্টের পরবর্তী সময় থেকেই বলিষ্ঠ কণ্ঠস্বর হিসেবে উনি একাই না, ওনার পুরো পরিবার ধরে, ওনার ওয়াইফ, ওনার পুরো পরিবারকে আমরা দেখেছি এই আন্দোলনে একেবারেই সবার আগে বলিষ্ঠ কণ্ঠস্বর হিসেবে রাজপথে আছেন। অনেক হামলা মামলার হুমকির পরও তিনি কথা চালিয়ে যাচ্ছেন। ওনাকে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। সিরাজ ভাই, আপনার কাছ থেকে শুনবো, আপনার কাছ থেকে শোনার পর সবার কাছ থেকে আমি আরেকবার একটু শুনতে চাই আর কি। ধন্যবাদ প্রাচী আপা। মমিন মেহেদী সুন্দর কথা বলেছে, সবাই সুন্দর কথা বলেছে। এবং আজকে 5ই আগস্টের পরে মূলত বাংলাদেশ আর বাংলাদেশ নেই, সেখানে অরাজকতা, আইন পরিপন্থী, সংবিধান পরিপন্থী সমস্ত কাজগুলো হয়েছে। এবং বাংলাদেশে আমার কিন্তু এর আগেও আমি কয়েকটা অনুষ্ঠানে বলেছি, টক শোতে বলেছি, যে বাংলাদেশের সংবিধান যারা চিড়ে খাচ্ছে তারাই কিন্তু ক্ষমতায় চলে গেল। এবং এই যে চলে যাওয়া বিনা ভোটে, এখন কিন্তু আমাদের দেশের গারল বুদ্ধিজীবীরা কথা বলেন না, তারা চুপ, তারা শ্যাট আপ। এবং কেন শ্যাট আপ? তারা চাচ্ছিল এই সংবিধানটা ধ্বংস করতে। আমরা প্রত্যাশা করবো যেভাবেই নির্বাচিত হোক, এই নির্বাচনে 14%-এর বেশি মানুষ ভোট দিতে যায়নি। ধরে নিলাম মানুষ ভোট দিয়ে নির্বাচিত করেছে, কিন্তু রাজাকারদের তারা ভোট দেয়নি। সেটা হয়েছে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে কে কত সিট, কখন কারা সিট পাবে সেটা। তো এই যে একটা দেশে অরাজকতা হলো, এই যে একটা দেশে অমানুষের কাজ হলো, এই যে একটা দেশে ভিন্নভাবে একটা নির্বাচন হলো, এখন কিন্তু কেউ কথা বলে না। কথা বলার মতো স্পর্ধা, সাহস তাদের কারণ নেই। এই বাংলাদেশে একজন মানুষের, এই মাঝে মাঝে দেখি আমার বন্ধুরা ফেসবুকে তর্জনী, এই তর্জনী তোলে একজন মানুষই কথা বলেছিল সেদিন, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। স্বাধীনতার সংগ্রামটা তিনি সমাপ্ত করে গেছেন এবং আমরা যুদ্ধ করেছি। এখানে আমাদের প্রিয় একজন বীর মুক্তিযোদ্ধা আছেন, রাজ্জাকুল হায়দার চৌধুরী। তিনি জানেন যে সেই সময় আমাদের বুকের ভিতরটা কেমন ছিল এবং আমরা কেন সেদিন যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম। বঙ্গবন্ধুর ওই 7ই মার্চের বক্তৃতার পরে কোন যুবক সেদিন ঘরে থাকতে পারেনি এবং সেই যুবক তার মায়ের আশীর্বাদ নিয়ে কিংবা তার বোনের আশীর্বাদ নিয়ে, প্রিয়তমা স্ত্রীর আশীর্বাদ নিয়ে সে তখন যুদ্ধে গিয়েছিল। পৃথিবীর ইতিহাসে আপনি খুঁজে পাবেন না যে একটা দেশের স্বাধীনতা রক্ষার জন্য 30 লক্ষ লোক জীবন দিয়েছে। একমাত্র দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছাড়া এত মানুষ প্রাণ দেয়নি। এবং সেই স্বাধীনতাকে আজকে
আপনি দেখেন যে পার্লামেন্টে গিয়ে কিভাবে হায়নারা যখন জাতীয় সঙ্গীত বাজাচ্ছে তারা বসে রয়েছে। অর্থাৎ এরপরে কি কিভাবে আইনের কথা বলবো, যে যখন প্রথম শপথ নিল, দ্বিতীয়বার শপথ নিলে প্রথম শপথটা ভঙ্গ হয়ে যায়, তারপরে তারা পার্লামেন্টে আসে। বাংলাদেশে কোনো আইনজীবী আছে? বাংলাদেশে কোনো বুদ্ধিজীবী আছে? বাংলাদেশে কোনো বিচারপতি আছে? আপনারা বলবেন আছে, আমি বলবো আমার বিশ্বাস হচ্ছে জি একজন বিচারপতি হলো তো সে রিভোল্ট করতে পারতো। আমি তার উদাহরণ দিচ্ছি যে অস্ট্রেলিয়াতে সমস্ত ল্যান্ডের মালিক হচ্ছে রানী, কিন্তু যে জমিনে হাজার বছর ধরে অ্যাবরজিনারের দখল ছিল সেই জমিটার মালিক তারা। সেটা কিভাবে 1993 সালে অস্ট্রেলিয়ার হাইকোর্ট বলছে দি ফ্রম টুডে দি ডক্ট্রিন অফ টারা নুলিয়াস উইল বি অ্যাবলিশড। অর্থাৎ আজকে থেকে ওই ডক্ট্রিনটা শেষ হয়ে যাবে যে সমস্ত জমি রানীর না, কারণ যারা কন্টিনিউয়াসলি ওই জমি দখল করে রাখছে, ভোগ দখল করছে, তারা হচ্ছে আজকে থেকে মালিক। তা আমার জি দেশের সিরাত একজন ভাই, আমরা শেষ জীবন করবো করে না। শেষের দিকে। তো ধন্যবাদ প্রাচী আপা। এবং আজকে এই দিনে আমরা বঙ্গবন্ধুকে স্মরণ করি। বঙ্গবন্ধু হাজার বছর টিকে থাকবে যদি এই বাংলাদেশ টিকে থাকে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ সবাইকে। আমি একদম সবার কাছ থেকে যদি একটু 30 সেকেন্ডে আমরা কিছু বলতে পারি, আর আকাশ হাওলাদার একদম 30 সেকেন্ডই দিব। জি, এটা শেষ ধন্যবাদ কথা, আপা আমরা শেষ আপনাকে। করবো। আমাদের আসলে আমাদের বিরোধী দলে যারা থাকে তারা আমাদেরকে বলে যে আমরা এত সাহস শক্তি কিভাবে সঞ্চয় করি, এটা আমাদেরকে কমন কোশ্চেন করা হয় বা আমরা এগুলো পেয়ে থাকি। তো আমরা সবসময় বলে থাকি যে আমাদের একটা অস্তিত্ব, যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি যে বজ্রকণ্ঠে বলেছিলেন যে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। তো আমরা যারা তরুণ প্রজন্ম আছি, জাতির পিতার সেই কথার সুরে আমরা এইটুকু কথা বলতে চাই যে এবারের সংগ্রাম স্বাধীনতা রক্ষা করার সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের সার্বভৌমত্ব রক্ষা করার সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের দেশের সার্বভৌমত্ব গণতন্ত্র পুনরুদ্ধার করার সংগ্রাম, এবারের সংগ্রাম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্মানকে আবারও বাংলাদেশে ফিরিয়ে আনার সংগ্রাম, এবারের সংগ্রাম জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনাকে সসম্মানে বাংলাদেশে প্রত্যাবর্তন করার সংগ্রাম। ধন্যবাদ আপনাকে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। তাসনিম প্রভা একদম 30 সেকেন্ডে, আমরা শেষের দিকে একদম ছোট্ট করে যদি বলো শেষ কথা। ধন্যবাদ। আমি আসলে একটা উদাহরণ দিব যে একটা গাছ যখন তার শেকড়কে ভুলে যায়, সেই গাছ কিন্তু একটা সময় গিয়ে আর টিকে থাকতে পারে না, আর ওই গাছকে কিন্তু মাটিও আর মানে অ্যাকসেপ্ট করে না। তো সেক্ষেত্রে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যারা অস্বীকার করে, তারাও আসছে এবং আসবে, তারাও টিকে থাকতে পারবে না এই বাংলার মাটিতে, এবং তাদেরকে এই বাংলার মানুষ অ্যাকসেপ্ট করবে না। তো আজকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 106তম জন্মবার্ষিকীতে আমাদের সকলের প্রতিশ্রুতি হোক যে আমরা তার আদর্শের প্রতি অটল থাকব এবং ভবিষ্যতে যেন আমরা সেই সঠিক আদর্শগুলোকে বাস্তবায়ন করতে পারি এবং শিক্ষিত দক্ষ মানুষকে রাজনীতিতে ভালো জায়গায় অবস্থান দিয়ে আমরা যেন ভালো দেশ করতে পারি। ধন্যবাদ আপা, আমাকে আপনি এভাবে সুযোগ করে দেওয়ার জন্য, কথা বলার জন্য ধন্যবাদ। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমরা রানার কাছ থেকে শুনবো। আমাদের মোমিন মেহেদি ভাইয়ের বাসায় ইলেকট্রিসিটি চলে গেছে এবং ওনার ল্যাপটপের চার্জও শেষ, এই জন্য উনি বিচ্ছিন্ন হয়ে গেছেন আমাদের সাথে। আরো থাকার কথা ছিল ওনার। রানা একদম ছোট্ট করে ভাই 30 সেকেন্ডে যদি কিছু। 17 মার্চ একটি জন্ম তারিখ না, এটি একটি আদর্শের জন্মদিন, আর সেই আদর্শকে ধারণ করে আমরা সামনে আগাবো। এবং আমি লাস্ট আমার নেত্রীর একটা বার্তা আপনাকে তারা দিতে চাই। আমার নেত্রীকে যখন আমি ফোন দেই, আপা আমি কি করব,
গোপালগঞ্জ থাকতে পারলাম না, ঢাকায় এসে আত্মগোপনে আসছি। আপা বলল তুমি কাজ করো গণমানুষকে নিয়ে, সাধারণ মানুষকে নিয়ে, তাদের সাথে একমত প্রকাশ করে তাদেরকে গুছিয়ে তোমরা আন্দোলন সংগ্রাম করো। তো আমার নেত্রী আমাকে শিখিয়েছে কিভাবে গণমানুষের সাথে মিশতে হয়, কিভাবে গণ আন্দোলন তৈরি করতে হয়। আমরা বঙ্গবন্ধু আদর্শকে আমরা ধারণ করি। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি সেই মহান নেতাকে, যিনি নিজের জন্য কিছু চাননি, কিন্তু এই জাতিকে দিয়েছেন একটি স্বাধীনতার পথ, সাহস ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র। তাই শ্রদ্ধার সাথে তাকে স্মরণ করে আমি বিদায় নিচ্ছি এবং আমার জননেত্রী শেখ হাসিনার জন্য সকলের কাছে দোয়া চাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। অনেক ধন্যবাদ আহমেদ জানা শিকদার, অনেক ধন্যবাদ। আমরা রোকসানা আপা আপনার কাছ থেকে শুনবো, 30 সেকেন্ডে যদি বলেন, আমরা আর সবার কথা শুনবো। ধন্যবাদ আপা। সর্বোপরি সবার শেষে একটা কথাই বলতে চাই আপা, ধানমন্ডির 32 যেটা পুড়িয়ে ফেলেছে, সবাই ভয় পায় ধানমন্ডির 32-কে, বারবার ওই বাড়ি ভেঙে দেওয়া হয়। ওখান থেকে আবার জন্ম নেব আমরা ফিনিক্স পাখির মতো, আমরা ওখান থেকে শক্তি নিতে চাই। আমরা বঙ্গবন্ধু, বাংলাদেশ আর বঙ্গবন্ধু কোনো আলাদা জিনিস না। বাংলাদেশের শিকড় হচ্ছে আমাদের বঙ্গবন্ধু। আমরা নতুন প্রজন্ম এবং আমরা সমস্ত সবাই ঐক্যবদ্ধভাবে আমরা আজকে এখান থেকে সিদ্ধান্ত নিতে চাই এবং আমরা শপথ নিতে চাই, আমরা বঙ্গবন্ধুকে তার সম্মান ফিরিয়ে বাংলাদেশে তার কন্যাকে আনবো এবং বঙ্গবন্ধুর যে অপমান তার দায় ইউনূস সরকার এবং এই বর্তমান সরকার উভয়কেই নিতে হবে, এটাই আমাদের দাবি। সর্বোপরি আমি শেষ করছি আপা, ভালো থাকবেন। অনেক ধন্যবাদ রোকসানা আহমেদ আপা। এটা আমাদের জনমানুষের দাবি, যারা রাষ্ট্র, বঙ্গবন্ধু এবং আমাদের মুক্তিযুদ্ধের যে চেতনা, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধ্বংস করছে, তাদের বিচারই বাংলায় হবে। মবিন মেহেদী ভাই আমাকে তার মানে ফোনে জানিয়েছেন, উনি যেটা বলতে বলেছেন, ওনার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা, এবং উনি বলেছেন এই লড়াই, এই সংগ্রাম বঙ্গবন্ধু যেমন নির্দেশ দিয়েছেন, তিনি তার পরিবার এই লড়াই সংগ্রাম চালিয়ে যাবেন শেষ মুহূর্ত পর্যন্ত। ধন্যবাদ মবিন মেহেদী ভাই আপনার এই বার্তার জন্য, এবং শেষ মুহূর্তে উনি বিচ্ছিন্ন হয়ে গেছেন। আমরা ফরিদ ভাই আপনার কথা শুনতে চাই। ধন্যবাদ আবারও আপনাকে। বঙ্গবন্ধু একটি নাম, একটি ইতিহাস, একটি সংগ্রাম, শুধু সংগ্রাম সাহিত্য ইতিহাসই না, বঙ্গবন্ধু আর বাংলাদেশ একটি দেশ। বঙ্গবন্ধু আর বাংলাদেশ, যেটা আমাদের রুকসানা বলে গেলেন, যে বঙ্গবন্ধু আর বাংলাদেশ কখনোই পৃথক না, পৃথক ছিলও না এবং পৃথক হবেও না। যারা বঙ্গবন্ধুকে নিষিদ্ধ করতে চায় তারা আসলে কোনো দেয়াল দিয়ে সূর্যকে ঢেকে রাখতে চায়। বঙ্গবন্ধুকে যারা নিষিদ্ধ করতে চায় তারা ঘরের দরজা জানালা বন্ধ করে আলোকে নিষিদ্ধ করতে চায়। তারা ব্যর্থ হবে, ব্যর্থ হয়েছে, তাই তো এত ভয়। সুতরাং আমরা ভয় পাই না, আমাদের বঙ্গবন্ধু রয়েছে এবং আমরা বঙ্গবন্ধুর যে আদর্শ, সে আদর্শ নিয়ে সামনে যাব। তার ইতিহাস, তার সংগ্রাম আমাদের অনুপ্রেরণা। আমাদের ভয় পাওয়ার কিছু নেই। ঝড় তুফান আসবেই, ঝড় তুফান আসলেই বোঝা যায় যে ঘরের খুঁটিগুলো কেমন শক্ত হয়েছে কিনা, ঘর আবার নতুন করে তৈরি করতে হবে কিনা। 5ই আগস্টের এই যে ঝড়টা এসেছে, আমাদের ঘরকে আবার মজবুত করতে হবে। আমাদের ঘরের দেয়ালগুলো, খুঁটিগুলো একটু নরম হয়ে গিয়েছিল, সেগুলো প্রমাণ করে দিয়েছে, আমরা সেগুলো আবার শক্ত করে ফেলবো। ভালো থাকবেন সবাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। অনেক ধন্যবাদ। আমি সিরাজ ভাইকে অনুরোধ করবো, সিরাজ ভাই যদি 30 সেকেন্ডে কিছু বলেন, তারপর রাজ্জাক ভাইয়ের কাছে যাব। মিউট আছে সিরাজ ভাই, একটু আনমিউট করতে হবে। আমরা যা অর্জন করেছি মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে এবং 15.5 বছর একটানা, এবং তার আগে 5 বছর নেত্রীর স্বাধীনতার চেতনায় যে দেশটাকে নিয়ে এসেছিলেন, সেই চেতনায় আমরা ফিরে যেতে চাই এবং সেটি হোক আজকের প্রজন্ম, কারণ আমরা সবাই অনেক দূর এগিয়ে গেছি বয়সের দিক দিয়ে। তো আমরা নতুন প্রজন্মের কাছে প্রত্যাশা করব যে তোমাদের শুভাশিস কামনা করি। আমরা যে যুদ্ধ সমাপ্ত করেছি, বাকিটুকু তোমাদের দায়িত্ব নতুন সূর্য আনার এবং বঙ্গবন্ধুর এই বাংলাদেশটাকে আরো সংহত করা, এই সমস্ত অন্ধকার বিদরিত করা। ধন্যবাদ। অনেক ধন্যবাদ সিরাজ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। রাজীব ভাই আপনার কাছে অনুরোধ, যদি ছোট্ট করে কিছু বলেন। আমার কথা একটাই, আজকে তরুণ প্রজন্ম যারা আছে, আমি একটু আমার আগে ছোটকালের কথা একটু স্মরণ করতে চাই। 1962 সালের শরীফ শিক্ষা কমিশন থেকে শুরু করে 71 সালের মুক্তিযুদ্ধ পর্যন্ত প্রত্যেকটা আন্দোলনে ছিলাম এবং
বঙ্গবন্ধু পুরো একটা জাতিকে একটা ছায়া নিয়ে চলে আসছেন। আমরা আমরা যারা তরুণ ছিলাম সে সময়, আমরা 303 রাইফেল দিয়া একটা আধুনিক সামরিক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধের জন্য তৈরি ছিলাম মাত্র 1 মাস 1.5 মাসের ট্রেনিং এ। আমাদের মধ্যে ভয় ছিল না, মৃত্যুর ভয় ছিল না, কখন মরে যাব সেই চিন্তা মাথায় ছিল না। বঙ্গবন্ধু জাতিকে এই জায়গায় পৌঁছে গেছেন। সুতরাং বঙ্গবন্ধুকে মুছে দেওয়া, ভুলিয়ে দেওয়া এত সহজ না। আজকে ফরিদ ভাই প্রথম দিকে ওনাকে বলছেন যে আজকে ওরা ঘুমাইতে শুতে জাগরণে শুধু ভয় ভয় দেখে। কাকে ভয় দেখে? বঙ্গবন্ধুকে ভয় পায়, মুক্তিযুদ্ধকে ভয় পায়, শেখ হাসিনাকে ভয় পায়। যখনই তারা ঘর থেকে বের হইলেই শেখ হাসিনাকে দেখে, সামনে দেখে, পিছনে দেখে, ডাইনে দেখে, উপরে দেখে, সমুদ্রে দেখে, নদীতে দেখে। তো সুতরাং শেখ হাসিনাকে তারা ভয় পাইবেই, এবং তাদের এই ভয়েই আমাদের একদিন বিজয় হবে। আজকে যে তরুণ প্রজন্মের কয়টা ছেলে মেয়ে আসছে, তোমাদেরকে অভিনন্দন। তোমরা এই বৈরী পরিবেশের মধ্যেও যেভাবে কাজ করে যাচ্ছ, এবং তোমরাই আমাদের উত্তরসূরি। হ্যাঁ, তোমরাই এদেশে আবার একটা সুন্দর বাংলাদেশ গড়বে, রাজাকার মুক্ত, মুক্তিযুদ্ধের বিরোধী যারা শক্তি আছে তাদেরকে পরাজিত করে সুন্দর বাংলাদেশ গড়বে শেখ হাসিনার নেতৃত্বে। সবাইকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ সবাইকে সময় দেওয়ার জন্য, কথা বলার জন্য। আসলে আমরা সবাই সবার আবেগটা শেয়ার করলাম। আমাদের তো দেখা হয় না, আমাদের তো দেখা হওয়া নিষিদ্ধ, আমাদের শহীদ মিনারে যাওয়া নিষিদ্ধ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেওয়া নিষিদ্ধ। আমরা আজকে এই ডিজিটাল প্রযুক্তি, বঙ্গবন্ধু দরিদ্র সজীব অজের জয়, তিনি বাংলাদেশের মানুষকে যে তথ্য প্রযুক্তিতে উন্নত বিশ্বের কাছাকাছি নিয়ে গিয়েছিলেন, বঙ্গবন্ধু কন্যা এই আমাদেরকে এইরকম জায়গায় নিয়ে গেছেন যে আমরা আধুনিকভাবে করোনাতেও আমরা সবাইকে সম্পৃক্ত রাখতে পেরেছি, আজকেও পারছি। এর জন্য আমি আসলে আলাদা করে কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। এবং আজকে যে মুহূর্তটা আমরা একসাথে উদযাপন করলাম, বঙ্গবন্ধুকে স্মরণ করলাম, আমাদের ভেতরের যে মানুষ, সে মানুষটা তো কাঁদে বঙ্গবন্ধুর জন্য। কারণ বঙ্গবন্ধু আমাদের নাম দিয়েছেন, পরিচয় দিয়েছেন। আমরা সেই নাম পরিচয় দেওয়া সেই মানুষটিকে, যে মানুষ এই জাতির রূপকার, এই জাতিকে তৈরি করে দিয়েছেন, আজকে আমরা সেই দেশের মানুষ হয়তো কিছুই করতে পারছি না, কিন্তু আমরা প্রতিজ্ঞা করছি। আমাদের সামনে মুক্তিযোদ্ধা রয়েছেন, আমাদের সামনে তরুণ প্রজন্ম রয়েছেন। আমরা প্রতিজ্ঞা করছি, আমরা বঙ্গবন্ধুকে অসম্মান করা, মুক্তিযুদ্ধকে অসম্মান করা, বাংলাদেশকে অসম্মান করার বিচার অবশ্যই একদিন করতে হবে। আমরা আমাদের স্বাধীনতাকে রক্ষা করব এবং বঙ্গবন্ধুর সম্মানকে আমরা পুনরুদ্ধার করব। বঙ্গবন্ধু কন্যাকে সম্মানের সাথে দেশে ফিরিয়ে আনতে চাই আমরা। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা সকলকেই। আমি শেষ করতে চাই আপনাদের সবার কাছ থেকে পাওয়া যে ছোট ছোট শব্দগুলো, সেই শব্দগুলো দিয়ে আমি শেষ করতে চাই। মুজিব মানে শুধু একটি নাম নয়, একটি অনুপ্রেরণা। মুজিব মানে শক্তি, সাহস আর অন্যায়ের সামনে মাথা নত না করার অদম্য প্রত্যয়। আমাদের সঙ্গে শেষ মুহূর্তে যুক্ত হতে পেরেছেন ডক্টর মাহবুব আলম প্রদীপ। অনুষ্ঠান শেষ করতে যাচ্ছিলাম, যেহেতু আপনি যুক্ত হয়েছেন, আপনি আপনার পক্ষ থেকে কিছু বলেন। জি, সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রোগ্রাম যেহেতু শেষের দিকে, তেমন কিছু বলবো না, শুধু আপনাকে আমি 2 মিনিট দিচ্ছি, আপনি বলুন। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপা, যারা আজকে এখানে যুক্ত হয়েছেন এবং যারা দেখছেন। আজকে আসলে আমি বলবো যে শুধুমাত্র বাংলাদেশের জাতির জনক কিংবা হচ্ছে একজন বঙ্গবন্ধু নন, আমি বলবো যে সারা বিশ্বের একজন মহান নেতার জন্মদিন, যেখান থেকে আমরা জানি যে জন্মের সাথে জড়িয়ে আছে বাংলাদেশের জন্মের যোগসূত্র, বাংলাদেশের জন্ম, বাংলাদেশের বেড়ে ওঠা। আমি শুধু একটা বিষয় আজকে সারাদিন একটু দেখছিলাম যে গত 18 মাস ডক্টর মোহাম্মদ ইউনূসের যে ফ্যাসিস্ট এবং স্বৈরাচার সরকার যেভাবে বঙ্গবন্ধুকে অবদমিত করার চেষ্টা করেছে, আমি হয়তো ভেবেছিলাম যে এই সরকারের আমলে অন্তত কিছুটা হলেও পরিবর্তন হবে। কিন্তু আপনি যদি পত্রিকার প্রধান পত্রিকার যদি প্রথম পেজগুলো দেখেন বা পৃষ্ঠাগুলো দেখেন, আমি বলতে চাই প্রথম আলোর কথা,
তারা মুক্তিযুদ্ধের কথা বলে, স্বাধীনতার কথা বলে, কিন্তু এই পরিস্থিতিতে বাংলাদেশের মহানায়ক, স্বাধীনতার মহানায়ক, ওনার জন্মদিনের খবর ছাপানোর মতো তাদের নৈতিক সাহস কিংবা জায়গা প্রথম আলোর মতো পত্রিকায় হয় না। সো এটা খুবই দুঃখজনক। আমরা শুধু এটা বলতে চাই, বঙ্গবন্ধুকে কোনো পত্রিকার পাতায়, প্রথম পাতায় বা বিশেষ গুরুত্ব সহকারে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো অধিকাংশই প্রকাশ না করলেও বঙ্গবন্ধুর নেতৃত্ব, বঙ্গবন্ধুর বৈশিষ্ট্য, স্বকীয়তা কোনোটাই শেষ হয় না এবং শেষ হবে না। তার সাথে যুক্ত করতে চাই আরেকটা বিষয়। আমি খুব ভালো করে দেখছিলাম যে স্বাধীনতার 54 বছর পর আজকে যুদ্ধ অপরাধী সংগঠন জামাত ইসলামের যে আমির, তার ছবি ছাপানো হয়, তার সংবাদ ছাপানো হয়। সংবাদপত্রগুলোকে বাংলাদেশের স্বাধীনতা সম্পর্কে, মুক্তিযুদ্ধ সম্পর্কে একটু নিরপেক্ষ এবং সত্য ভূমিকা রাখা উচিত। শেষ করতে চাই শুধু এইটুকু বলে যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির, আমরা যদি আপনি রাখাল রাজা বলেন, হ্যামিলিয়নের বাসিওয়ালা বলেন, যত ধরনের বিশেষণে বিশেষায়িত করেন, কোনোটাতেই বঙ্গবন্ধুকে আসলে প্রকৃত অর্থেই মহান করে তোলার মতো আবিধানিক অর্থ হয়তো অভিধানেও নেই। এই ষড়যন্ত্র রুখে দিয়ে, এই ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন করে এই বাংলাদেশের মানুষ, বাংলাদেশের আপামর জনতা এবং অবশ্যই আওয়ামী লীগ সহ যারা মুক্তিকামী মানুষ আছে, তারা বঙ্গবন্ধুকে এভাবেই দিনের পর দিন, বছরের পর বছর, যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী বঙ্গবন্ধুর নেতৃত্ব এবং আদর্শকে বয়ে বেড়াবে। সবাই ভালো থাকবেন। অনেক ধন্যবাদ ডক্টর মাহরুল প্রদীপ। শেষ মুহূর্তে হলেও আপনি যুক্ত হয়েছেন। যারা ছিলেন, মমিন মেহেদী আমাদের সাথে বিচ্ছিন্ন হয়ে গেছেন শেষ মুহূর্তে, ওনাকেও ধন্যবাদ। তাসনিম প্রভা, তোমাকে ধন্যবাদ। রুকসানা আপা, আপনাকেও ধন্যবাদ। আহমেদ রানা শিকদার, আকাশ হাওলাদার, অনেক অনেক ধন্যবাদ। শেখ ফরিদ ভাই, কৃতজ্ঞতা। একদম শেষ মুহূর্তে বলবার পর উনি সময় বের করেছেন, ওনার কাজ আছে আমি জানতাম, সেটাকে মানে বাদ দিয়ে উনি যুক্ত হয়েছেন। রাজ্জাকুল হায়দার ভাই, অনেক কৃতজ্ঞতা, শ্রদ্ধা, আপনিও একদম তড়িঘড়ি করে যুক্ত হয়েছেন। সিরাজুল ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আমি জানি এই সময় আপনার অন্য কাজ ছিল, আপনি সেটা বাদ দিয়ে এসেছেন। সকলের কাছে কৃতজ্ঞতা। এবং যারা বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা লিখেছেন তাদের কাছে কৃতজ্ঞতা, যারা বঙ্গবন্ধুকে নিয়ে পদ্য লিখেছেন তাদের কাছে কৃতজ্ঞতা, যারা বঙ্গবন্ধুর কথা বলে রাজপথে আছেন তাদের প্রতি কৃতজ্ঞতা, শ্রদ্ধা এবং সকলকে কৃতজ্ঞতা শ্রদ্ধা জানিয়ে আমি শুধু নির্বন্ধ গুণের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে 4টি লাইন পাঠ করে শেষ করছি। সমবেত সকলের মতো আমিও গোলাপ ফুল খুব ভালোবাসি। রেসকোর্স পার হয়ে যেতে সেই সব গোলাপের একটি গোলাপ গতকাল আমাকে বলেছে, আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তার কথা বলতে এসেছি। আমি আজ সেই গোলাপের কথা রাখলাম, আমি সেই পলাশের কথা রাখলাম, আমি স্বপ্নের কথা রাখলাম। আমরা আজ কারো রক্ত চাইতে আসিনি। আমরা সকলেই আমাদের ভালোবাসার কথা, শ্রদ্ধার কথা, আমাদের প্রতিজ্ঞার কথা, প্রত্যয়ের কথা জানাতে এসেছি। আমরা জানাতে চাই, শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমরা বঙ্গবন্ধুর ঋণ পরিশোধ করব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ। জয় বঙ্গবন্ধু।